সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি, তাদের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বলেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদের প্রতীক ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক ছাত্রদল, এবং এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, কংক্রিটের স্তূপ থেকে লোহা লক্কর নিতে ভিড়। হাসিনার কর্মকাণ্ডেই ঐতিহাসিক ভবনের করুণ পরিণতি, বলছে ছাত্র জনতা। সম্পদের ক্ষতি না করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের। ইট খোলার রাজনীতি না করে স্বৈরাচারের বিচার নিশ্চিতের দাবি ছাত্র অধিকারের। আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। শেখ হাসিনাকে ফেরানো না গেলে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ নাগরিক কমিটির। বছরের শেষ দিকে হতে পারে নির্বাচন, জাপানের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। দৃঢ় ভিত্তি পাবে নতুন সরকার, দেশ গড়তে ভবিষ্যতে তরুণদের প্রভাবশালী ভূমিকা রাখার আশা। শেখ হাসিনার ভাষণের সঙ্গে ভারতের অবস্থান মেলানোর সুযোগ নেই, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করল দিল্লি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে। এস এম সাইফ মোস্তাফিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। ৫ আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেক আলাপ হয়েছে এবং পক্ষে বিপক্ষে নানা রকম মতামতই রাজনীতির মাঠে ছিল। আবার নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উঠছে। আজকে একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। তো এর আগে পদক্ষেপটা কেন নেয় নাই সরকার? শুধুমাত্র কি রাজনৈতিক অনৈক্যের কারণেই, নাকি ঐক্য হয়েছে সেই কারণে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আ আমার মনে হয় যে একটা প্রক্রিয়াগত একটা দিক তো অবশ্যই আছে। শুধুমাত্র মানে ক্ষমতা এসে বা একটা প্রক্রিয়া ছাড়া একটা দলকে তো ওইভাবে নিষিদ্ধ করার একটা জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই গত ৬ মাস ধরে যে প্রক্রিয়াধীন একটা অবস্থা ছিল এবং রাজনৈতিক যে দলগুলোর মধ্যে অবস্থান ছিল, সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা ঐক্যমতের জায়গায় পৌঁছেছে যে আসলে এই দলটি যারা ফ্যাসিজম চর্চা করে এত বছর আসলে খুন-গুমের রাজনীতি করেছে, তাদের অবশ্যই রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রয়োজন। কারণ আমরা কয়েকদিন আগেই ২ দিন আগেই দেখলাম যে স্বৈরাচারী হাসিনা তিনি আবার মানে কোনো রকম লজ্জা বালাই না রেখে আবার সে লাইভে আসলো এবং তার সেই জায়গা থেকে তার যে বয়ান, তার যে স্বজন হারানোর বেদনা, সেই সেইম স্ট্র্যাটেজিক্যাল যে কথাবার্তাগুলো, সেগুলো মানুষের প্রচণ্ড মর্মাহত এবং আহত হয়। এবং তাদের মধ্যে কোনো রকম বিন্দুমাত্র অনুশোচনা বোধ যে মানুষ দেখেনি, সেটার বহিঃপ্রকাশ আমরা হুম। দেখতে পেয়েছি। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি সহ যে দলগুলো আছে, তারাও চাইছে যে আসলে এই দলটির অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। হুম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসিফ মাহমুদ উনি বলেছেন যে দ্রুতই আসলে ব্যবস্থা তারা গ্রহণ করবেন। যেটা কিন্তু আসলে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মানে এইটা উপলব্ধি করতে ৬ মাস লাগলো কেন সরকারের? বা সরকার কেন ৬ মাস পরে এসে মনে করলেন যে এখন নিষিদ্ধ করা দরকার? কারণ আওয়ামী লীগ গত ১৫ বছরে কি করেছে, জুলাই আগস্টে কি করেছে, এটা তো জাতির কাছে দৃশ্যমানই ছিল। আপনি বলছেন প্রক্রিয়াগত একটা বিষয়। ছাত্রলীগকেও তো নিষিদ্ধ করা হয়েছে। সেটি তো আওয়ামী হুম, লীগেরই হুম। ছাত্র সংগঠন। তাহলে আওয়ামী লীগ গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র রাজনৈতিক প্রক্রিয়ার কথা না, বলে, এটি শুধুমাত্র আসলে। প্রক্রিয়া না। আমি তো বলেছি যে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে একটি মানে ঐক্যমতের ভিত্তিতে এ ব্যাপারটি আসা উচিত ছিল। এবং সেই জায়গাতে ১ম এ হয়তোবা ওই ব্যাপারটা ছিল না। যেটা আমরা গত ২ দিন ধরে দেখছি। মানে সবাই আবার একটা ঐক্যমতের জায়গায় পৌঁছেছে যে এই দলটি অবশ্যই নিষিদ্ধ হওয়া প্রয়োজন। জি।
হ্যাঁ, নাসিরউদ্দিন নাসির। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে বা একটা ঐক্যের জায়গায় দাঁড়িয়েছে। এটি মনে হওয়ার কারণ আছে কিনা বা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা একটু ভিন্নভাবে বিষয়টি দেখতে চাই। সেটি হচ্ছে আওয়ামী লীগ গত ১৫.৫ বছর ধরে যে প্যাসিবাদ তৈরি করেছে এবং বিশেষ করে এই প্যাসিবাদ তৈরি করতে গিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে হুম, গত ১৫.৫ বছর ধরে প্রত্যেকটি আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তারা যেরকম ভূমিকা পালন করেছে সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এবং একই সাথে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান ছিল তার পূর্বে জুলাই এবং আগস্টের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে ২,০০০-এরও বেশি ছাত্র জনতাকে গুলি করে শহীদ করেছেন, তার বিপরীতে আওয়ামী লীগের যে বাংলাদেশে যে রাজনীতি এখনো পর্যন্ত যে তারা একটি নিষিদ্ধ হয়নি সেটি খুবই আশ্চর্য। মানে এটি খুবই বিস্মিত হওয়া উচিত। আমরা মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি রয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনি দেখেছেন যে ছাত্রলীগকে একটি নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছে সন্ত্রাস বিরোধী আইন। কিন্তু আমরা দেখেছি সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেই শুধু একটি স্বাভাবিক এইরকম ঘটনা ঘটেছে। কিন্তু এর বিপরীতে যে ছাত্রলীগকে নিষিদ্ধ পরবর্তী সময়ে যেরকম শক্ত ব্যবস্থা নেওয়া হুম, উচিত হুম, সেরকম কোনো কিছুই আমরা দেখিনি। আমরা আপনাকে বলতে চাই সেটি হচ্ছে ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে পারেনি। ২-৪ জন যারা গ্রেপ্তার হয়েছে সেটি আমরা ছাত্র জনতাই তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করেছি। অথবা দৃশ্যমান যে শক্ত পদক্ষেপ সেটি আমরা দেখিনি। এবং আমরা দেখেছি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ঢাকায় অনেকে অবস্থান করছেন, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। সুতরাং আমরা মনে করছি শুধুমাত্র একটি নির্বাহী আদেশে যদি ছাত্রলীগের মতো আওয়ামী হুম, লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগের যে দুঃশাসন, অপশাসন, তারা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটি এই বিষয়ে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করবে না। সুতরাং আমি মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আমাদের একটি ঐক্যমত তৈরি হওয়া উচিত বা প্রক্রিয়াগত বিষয়। আমরা মনে করছি যে সংবিধানের এখন অনুচ্ছেদের যে 47 যে আমাদের অনুচ্ছেদ রয়েছে সেই হুম, অনুচ্ছেদের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হুম, উনি হুম, গণমাধ্যমে বলেছেন সেটি একটি প্রক্রিয়া হতে পারে। অথবা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতে পারি। অর্থাৎ জুলাই এবং আগস্টে এর বাইরে গত ১৫.৫ বছর ধরে যেরকম দুঃশাসন, অপশাসন, গুম-খুনের রাজনীতি কায়েম করেছে তার বিপরীতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত তৈরি করতে হবে। সব মোটামুটি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যদি একটি ঐক্যমত স্থাপন হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। এর বাইরে জনগণের একটি ঐক্যমত লাগবে বা হুম। জনগণ আসলে কি চায়, জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি চায় না, তার একটি ব্যাপক বিস্তার আলাপ আলোচনা দরকার রয়েছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে জনগণের সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে জনগণ সেই সিদ্ধান্ত তো নিতে হলে আমাদের অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং হুম, সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে সেটি সবথেকে কার্যকর হবে বলে মনে করছি। এর বাইরে যদি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করা হয় অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেটি ছাত্রলীগের যে নির্বাহী আদেশে যেরকম নিষিদ্ধ হয়েছে সেরকম একটি প্রক্রিয়া হবে বলে আমরা মনে করছি। কার্যকরভাবে করতে হলে অবশ্যই বিচারের প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে অথবা জনগণের সিদ্ধান্তের মাধ্যমে করতে পারলে সেটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করছি। জি, সাইফ মুস্তাফিজ, এই অভিযোগটা আমরা প্রায়ই শুনি যে আসলে ৫ আগস্টের পরে যারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে বা গণহত্যা চালিয়েছে তাদের অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এবং যেটি নাসিরউদ্দিন নাসির বললেন, ছাত্রলীগে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, যাদের ফুটেজ আমরা গণমাধ্যমে দেখেছি, অস্ত্রসহ দেখেছি, গুলি করছে, তাদেরকেও দেখছি অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাইরে বা অনেকেই ধরা যায়নি, তারা পালিয়ে গেছেন। এখন শুধু কাগজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম কিন্তু খুব ব্যবস্থা নিলাম না। এতে খুব একটা কার্যকর হবে কিনা? বা আ না, আমি এই ব্যাপারে আসলে একমত যে আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা আসলে ওরকম স্ট্রংলি আমরা দেখিনি। যেটা হওয়া উচিত ছিল ১ম এই তাদেরকে ধরার ব্যাপারে। সেখানে আমরা দেখেছি যে আমরা জানি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ৬০০ র উপরে নেতাকর্মী ছিল। তাদেরকে কোন প্রক্রিয়া আসলে ছাড়া হয়েছে সেগুলো আসলে আমাদের জানার ব্যাপার রয়েছে। এই জায়গায় আমাদের একটা ফ্রাস্ট্রেশন এর জায়গা আছে যে তারা আ কেন এভাবে পালিয়ে গেল। এছাড়াও আমি মনে করি যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদেরও দায়ভার কিছুটা নিতে হবে। সেই জায়গা থেকে তারা যেভাবে আ তাদের ভূমিকা পালন করার কথা ছিল সেটা আমার মনে হয় যে সে জায়গাটা ছিল না। হুম, এবং তারা দেখা গেছে তারা কিভাবে ওই মানে লুপ হোল এর জায়গাগুলো বা
ওই ফিল ইন দ্য গ্যাপসগুলো তারা কিভাবে পূরণ করবে সেই ব্যাপারগুলোতে প্রক্রিয়াতে তারা হয়তো ব্যস্ত ছিল। কিন্তু আমি বলব না সবাই, যারা আমাদের বিএনপি বা অন্যান্য দলগুলোর উপরের নেতারা আছেন, তারা সদিচ্ছা থাকা সত্ত্বেও যারা মানে নিচের দিকের লেয়ারের নেতারা ছিল, যারা মাঠের নেতারা ছিল, তারা অনেক ক্ষেত্রে এই ব্যাপারে একটু উদাসীন জায়গা ছিল। কারণ আইন শৃঙ্খলা বাহিনী মানে তৎক্ষণাৎ যে মানে ঠিক আগের মতো ফাংশনাল হবে তা তো না, এবং হুম। ওই স্ট্রাকচারের ভিতরে তো আসলে তাদের দোসরাই বসেছিল। তো সেই জায়গা থেকে আমাদের খুব বেশি আসার জায়গাও কিন্তু ছিল না। তবে আমার মনে হচ্ছে যে ডে বাই ডে গভর্নমেন্ট চেষ্টা করছে। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এবং আমরা যারা এই অভ্যুত্থানের শক্তি মনে করি নিজেদেরকে, এবং জনতা যাদেরকে এই জায়গাটাতে ফিল করে, তাদের একটা বড় ভূমিকা রাখার জায়গা রয়েছে বলে আমি মনে কিন্তু করি। ৫ আগস্টে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যে আহ, অনেক ক্ষেত্রেই অনেক বিষয়ে কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে বা অনেকেই বলছেন যে ঐক্যে ফাটল ধরেছে। আহ, সেই অবস্থায় এসে এত বড় একটি সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, আহ, সেই জায়গাটি আমার খটকার জায়গা যে এই জায়গায় সকল রাজনৈতিক দল পৌঁছাতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয় যে আমরা তো বলছি, দাবি করছি যে আমরা আসলে এখন বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। এত বছর যারা এই স্ট্রাগল করেছে, শোষণ নিপীড়নের শিকার হয়েছে, তারা যদি এখনো ঐক্যমতে না পৌঁছাতে পারে, তাহলে তো আমি মনে করি যে আমাদের এই এত মানুষের যে রক্ত, এগুলো আসলে বৃথা যাবে, এবং এই শহীদ আহতর যেই মানে ত্যাগ, সেই জায়গাটা তো আমরা আসলে ভুলে যাই, আবার নতুন আরেকটি অপসংস্কৃতির দিকে চলে যাব। আমার মনে হয় যে আমি আশাবাদী মানুষ, এবং আমি হুম। আশা করব যে যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অ্যাটলিস্ট এই বিষয়ে ঐক্যমত হতে পারবেন, এবং কোন প্রক্রিয়া আসলে তারা নিষিদ্ধ হতে পারে সেটাও একটা আলাপের বিষয়ে আসতে পারে। নাসিরুদ্দিন নাসির, গত দুদিনের কর্মসূচি নিয়ে একটু কথা বলতে চাই যে ছাত্র জনতার যে কর্মসূচি এবং আমরা যেই খবরগুলো পাচ্ছি যে সারা দেশে ৩১টি জেলায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী, তারপরে আওয়ামী লীগ নেতাদের বাসায় ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আজকে অনেক রাজনীতিবিদই প্রতিক্রিয়া জানিয়েছেন, কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিক্রিয়া জানিয়েছেন, টিআইবি প্রতিক্রিয়া জানিয়েছেন, হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছেন। তারা বিষয়টাকে যেভাবে দেখছেন যে আসলে ভাঙচুর নয় বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ফ্যাসিবাদ আসলে মুক্ত করা উচিত। আপনার কাছে কি মনে হয়? এটি আপ আসলে এবং আপনার একটি বক্তব্য নিয়েও আলোচনা হয়েছে। না, আমরা যেটি আসলে দুই একটি গণমাধ্যমে সে বক্তব্য আসলে ভুলভাবে উপস্থাপন হয়েছে, তারা পরক্ষণে সে বক্তব্য সত্য। সংশোধন করেছেন। আমরা যেটি বারবার যেটি বলছি, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটি হচ্ছে আওয়ামী লীগ যে রেজিমে পলিটিক্সটি বাংলাদেশে গত ১৫.৫ বছর ধরে কায়েম করেছে, তার বিপরীতে আওয়ামী লীগ যেরকম শাস্তি পাওয়ার কথা ছিল সেটি, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি গণমাধ্যমে শতবার বলেছেন যে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা থেকে চলে গেলে ৩ লক্ষ লোক, ৫ লক্ষ লোক হুম। মারা যেতে পারে, হত্যা করে হতে পারে। এরকম একটি দিনে দুপুরে প্রকাশ্যে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, গণ অভ্যুত্থান সফল হয়েছে। আমরা সেরকম একটি ঘটনাও দেখিনি। বরং এই গণ অভ্যুত্থানের ৫ মাস অতিবাহিত হওয়ার পরে বা ৬ মাসের কাছাকাছি যে ঘটনাটি গত কয়েকদিন ধরে চলছে, আমরা মনে করছি সেটি হচ্ছে খুনি হাসিনা যেরকম গণমাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি হয়তো ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে ৫-৬ মাস অতিবাহিত হওয়ার পরে হয়তো উনি ব্যক্তিগতভাবে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। হুম, কিন্তু হুম। তার বিপরীতে আমি দেখলাম তিনি সে ১৫.৫ বছর ধরে যেরকম জনগণকে ধমক দিয়ে কথা বলতেন, তারই একটি প্রতিধ্বনি করেছেন, জনগণকে দেখিয়ে নিবেন, এরকম শাসানোর যে হুম, হুম। বক্তব্য তিনি পূর্বে রাখতেন, সেরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। এবং গণ অভ্যুত্থানে সংক্ষুব্ধ জনতাই এই গত ২-১ দিন ধরে যে এরকম ঘটনাগুলো দেখছি, তারা এই সংক্ষুব্ধ জনতাই খুনি হাসিনা সরকারের বক্তব্যের বিপরীতে এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা পরিষ্কারভাবে মনে করছি সেটি হচ্ছে এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকার এখন খুব নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা কাজ করছেন। সুতরাং আমরা মনে করছি সবাইকে অত্যন্ত শান্ত হওয়া উচিত, বা এখনকার পরিস্থিতি বুঝে কাজ করা উচিত। সেটি আমাদের পক্ষ থেকে ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেরকম ভূমিকা রয়েছে, আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে সেরকম অত্যন্ত সাহসী, একই সাথে পরিস্থিতি বুঝে ভূমিকা রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং এই আহ্বান আমরা দেশের মানুষকেও রাখছি। কিন্তু এটির অর্থ এই নয় যে আওয়ামী লীগ যে দুঃশাসন অপশাসন কায়েম করেছে, অথবা জুলাই আগস্টে এতগুলো মানুষকে দিনে দুপুরে হত্যা করেছে, তার বিপরীতে আমরা আওয়ামী লীগের প্রতি কোনো নমনীয় অবস্থানে রয়েছি। আমরা মনে করছি আওয়ামী লীগের
বিচার হওয়া উচিত। হুম। খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের প্রত্যেকটি দোষরকে বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের মধ্যে আপনি দেখেছেন, আমরা শুধু সেগুলোর বিষয়ে আসলে খুব একটা কথাবার্তা বলছি না, যে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রে যে প্রশাসন, পুলিশ বাহিনীর মধ্যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তাদের তদন্তের মাধ্যমে তাদেরকে আমরা তাদের পদ থেকে এখনো সরিয়ে দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল সারা বাংলাদেশের ২৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, যে খুনি সংগঠন ছাত্রলীগকে শুধু একটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, কিন্তু তার বিপরীতে তাদের যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার হয়নি। এবং বিভিন্ন আপনি দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা রয়েছে যারা জুলাই আগস্টে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তারা বিভিন্ন গোপন কথাবার্তা আদান প্রদান করেছেন, তাদেরকেও এখনো বিচারের আওতায় আনা যায়নি। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা নিয়মিত কর্মসূচি গ্রহণ করছি। সরকারের এখনকার পরিস্থিতি অত্যন্ত শক্তভাবে পরিচালনা করা উচিত এবং আমরা মনে করছি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত তৈরি করার জন্য তারা কাজ করবেন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে জনগণ আসলে আওয়ামী লীগের বিষয়ে কী চিন্তা ভাবনা করছে, প্রত্যেকটি জনগণের চিন্তা ভাবনার গুরুত্ব সরকারকে দিতে হবে। সেজন্য আমাদের অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সংসদীয় ব্যবস্থা রূপ করে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে আমরা মনে করছি যে এটির মোটামুটি একটি সমাধান আসা যেতে পারে। জি। সাইফ মুস্তাফিজ, যেটি আওয়ামী লীগের এই ৬ মাসে নেতাকর্মীদের বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এখনো সক্রিয় তাদের বক্তব্য দেখলে বা বুঝলে পড়লে এটি স্পষ্টই বোঝা যায় যে তাদের মধ্যে কোনো অনুশোচনা আসে নাই। তো অনুশোচনাহীন আওয়ামী লীগের শেষ পরিণতি কি দেখছেন একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে? আমার মনে হয় যে আওয়ামী লীগ একটা ক্লোজ চ্যাপ্টার। মানে এই বিষয়ে আমরা যত সময় নষ্ট করব আমাদের তত সমস্যা। আমাদের এখন মানে মুভ ফরওয়ার্ড করা উচিত। নতুন আমাদের বাংলাদেশের জন্য সবাই মিলে কিভাবে কাজ করা যেতে পারে, কোন সেক্টরগুলো নিয়ে আসলে কাজ করা যেতে পারে, সেগুলো আলোচনা হতে পারে। বা যদি তাদের সেগমেন্টের একটা পোর্শন আনা যায় যে এই ফ্যাসিবাদী ব্যবস্থায় যারা এখন অংশীজনরা রয়ে গেছে তাদের বিরুদ্ধে কীভাবে মানে বিচারিক প্রক্রিয়ায় যাওয়া যায়। আমরা ভাই বললেন যে ফ্যাসিবাদী ব্যবস্থায় যারা ছিলেন তার সহযোগীরা সবাই মোটামুটি এখনো অনেকেই রয়ে গেছেন। যেমন ওই যে গোলাম রব্বানীর ভাই গোলাম রুহানি, সেও কিন্তু এখনো পদে বহাল। তো এই মানুষগুলোর বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় আমাদেরকে মানে নিয়ে যেতে হবে। তা না হলে তো আসলে আমরা যে স্বপ্নটা দেখছি সেটা আসলে ব্যর্থ হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মানে আওয়ামী লীগ নিয়ে আর মানে বেশি আলাপ আলোচনার আমি ব্যাপার দেখি না। তারা অলরেডি ক্লোজ চ্যাপ্টার এবং বাংলাদেশের মানুষ তাদেরকে একদমই মানে পরিত্যাগ করে দিয়েছে। তারা অলরেডি গন কেস। তো সেই জায়গা থেকে আমরা নতুনভাবে কি করতে পারি সেটা আলোচনার বিষয় কিন্তু হতে পারে। এই ক্ষেত্রে সরকারের দায়টাই তো সবচেয়ে বেশি। আমি একটি উদাহরণ দিই। আমি আইন আদালতে কাজ করি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু থেকেই ফলো করে আসছি। আমার ১৪ বছরের অভিজ্ঞতা। সেখানে দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এই জুলাই আগস্টে যেটি হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে তাদেরকে পর্যন্ত ধরা হচ্ছে না। হ্যাঁ। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনে সব জায়গায় অসহযোগিতা করা হচ্ছে। সেক্ষেত্রে তো কোনো কার্যকর ব্যবস্থা দেখি না। কিন্তু এই দায়-দায়িত্ব তো সরকারকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সরকারকে নিতে হবে। আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে কথা বলার অবশ্যই জায়গা রয়েছে। যে কেন তারা এই মানে দুর্বলতাগুলো দেখাচ্ছে এবং কেন স্ট্রংলি এই জায়গাগুলো তারা তৈরি করতে পারছে না। এটা নিয়ে অবশ্যই সমালোচনার জায়গা আমার মনে হয় আছে। পাশাপাশি আমাদের মানে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও একটা সহযোগিতার জায়গা তৈরি হওয়া উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি লাস্ট কিছু সময় ধরে একটা বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, যেটা যার সুযোগ নিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদরা বারবার ফিরে আসার একটা স্বপ্ন দেখে। তো এই জায়গায় আমার মনে হয় যে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়ে আমরা সামনে কি ভালো করে কাজ করতে পারি সে ব্যাপারগুলো আসা উচিত। রাজনৈতিক সহযোগিতা দরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত অনলি ৩টা বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং বৈঠকের যদি ডিউরেশন বলি একেকটি রাজনৈতিক দলকে ১০ থেকে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। এইভাবে করলে কি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মনোভাব থাকবে? না, শুধুমাত্র যে মানে এই প্রক্রিয়ায় যে আলাপ আলোচনা হয় তা না। তাদের মধ্যে কিন্তু আরো আমার ধারণা যে আরো তাদের মধ্যে আলাপ আলোচনার জায়গা আছে। অফিসিয়ালি হয়তোবা তারা একসাথে এরকম করে বসছে। কিন্তু আমার মনে হয় যে তাদের মধ্যে আরো আন্তরিকতা বাড়াতে হবে ২ পক্ষেরই। মানে বর্তমানে যারা সরকারে আছেন এবং যেই দলগুলো রয়েছেন ২ পক্ষেরই
আন্তরিকতার জায়গাটা আরো বাড়াতে হবে, যেন বিদ্যমান যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা মনে হচ্ছে যে একটা বিভাজনের জায়গা তৈরি হচ্ছে, না, সেটা যেন দ্রুত আমি আরেকটু চলে যায়। খোলাসা করি। এই যে বিভাজনের কথা বলছেন বা জি। সরকারের প্রতি অনাস্থার কথা বলছেন, বড় একটি দল বিএনপির সরকারের প্রতি একটি অবিশ্বাস তৈরি হয়েছে। কারণ তাদের নেতাকর্মীরা বা নেতারা যেটি বলছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় একটি দল তৈরি হচ্ছে, যেটি তারা ভালোভাবে নিচ্ছেন না। এটি তো অস্বীকার করার কারণ নেই। তারা সেটি স্পষ্ট করে বলছেন। তো এটি কি একটি বড় কারণ হতে পারে না যে বিএনপি সরকারের প্রতি দূরে সরে যাওয়া বা হুম। সরকারের প্রতি যে বিএনপির যে সমর্থন শুরু থেকে ছিল সে থেকে একটু দূরে সরে যাওয়ার? না, না, আমি আপনার এই যে কথাটা এটার সাথে একদমই একমত করছি না। সরকারের পৃষ্ঠপোষকতায় কিভাবে একটি দল হচ্ছে? জাতীয় নাগরিক কমিটি সম্পূর্ণ আ না, এটা আমার আ কথা না, বিএনপির নেতারা আচ্ছা, হ্যাঁ, বলছেন। বিএনপি নেতাদের। তাদের মানে আমাদের একটি প্ল্যাটফর্ম, একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এবং আমরা কিন্তু সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এবং যারা আমরা আমাদের ব্যাক এন্ডে ছিলাম বা আমরা আসলে ছাত্র নই, তারা কিন্তু আমরা ৪ আগস্টে আমাদের নাগরিক কমিটি গঠন করার একটা প্রক্রিয়া ছিল। কিন্তু সে জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে না, আমরা যখন দেখলাম আরকি হাসিনা পালিয়ে যায়, তখন আমরা মনে করলাম যে নতুন বাংলাদেশের জন্য আমরা সব রকম দল মত নির্বিশেষে সব রকম মানুষের একটা জায়গা নিশ্চিত করে আমরা একটা নাগরিক কমিটি তৈরি করি। এবং সেই জায়গাটা ছিল যে আমরা একটি রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী করে তুলব। এবং সেভাবেই আমরা ফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা আমরা কমিটি দিচ্ছি। আমরা প্রায় ৩০০ হুম। থানা কমিটি আমরা দিয়ে ফেলেছি। এবং আমাদের টার্গেট ৬০০ থানা কমিটি। এই প্রক্রিয়াগত দিক দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি জনমানুষের একটা আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক দলের। সেই জায়গা থেকেই কিন্তু আসলে আমাদের যারা স্টেক হোল্ডার্সরা আছেন, তাদের সাথে আমরা একটা আলাপ আলোচনা করে আমাদের মনে হয়েছে যে আসলে আমরা একটা দল হতে পারি। সেখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছেন, যারা আমাদের আন্দোলনের ফেস, সেই মানুষগুলোর সাথে কিন্তু আমাদের সেই মানে কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সাথে ব্যক্তিগত তাদের একটা পরিচয়ের জায়গা থাকতে পারে। হুম। কিন্তু দল গঠন প্রক্রিয়ায় যে তাদের ভূমিকার কথা বিএনপির বয়ানে আসছে, কিংস পার্টির বয়ান, সেটা আসলে আমি খুবই মানে আন্তরিকভাবে মানে দ্বিমত প্রকাশ করতে চাচ্ছি। মানে কিংস পার্টি বা এই ব্যাখ্যাগুলো আসলে আসলে আমার মনে হয় যে সবথেকে বড় এক্সাম্পল হবে বিএনপি। আ আমাদের জিয়াউর রহমান সাহেব থাকা মানে পাওয়ারে থাকাকালীন সময়ে কিন্তু তাদের মানে দল গঠনের ব্যাপারগুলো ঘটেছিল। তো সেক্ষেত্রে এই কথাগুলো আসাটা একদমই মানে আমার কাছে মানে বেমানান মনে হয়। আর এই ক্ষেত্রে সরকারের সাথে যে দ্বিমতের জায়গাটা আপনি বললেন, আ সেই জায়গাটাতেও আমি মনে করছি না যে আসলে এইটাই একমাত্র কারণ। তাদের কারণটা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করেছে জাস্ট ১-২ মাসের মধ্যে কখন তাদেরকে মানে ক্ষমতার মসনদে বসিয়ে দিবে, হয়তোবা তাদের এক্সপেকটেশন এরকম ছিল। সেই জায়গাটা যখন দেখছে যে এত মানে এটা হলো না, সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। জি, নাসিরউদ্দিন নাসির। অতীতেও রাষ্ট্রের সহযোগিতায় দল গঠনের উদাহরণ তো আছে। তাহলে আপনারা যারা এই যে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা দল করতে যাচ্ছে, সেই জায়গায় আপনাদের আ মানে আপত্তির জায়গা কোথায়? মানে এটি খুবই দুর্ভাগ্যজনক। সেটি হচ্ছে আমরা আমাদেরকে বাংলাদেশের অতীত রাজনীতির দিকে উনি ইঙ্গিত করলেন। বিএনপি এটি খুবই সত্য যে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি রাজনৈতিক দল গঠন করেছে। এটি সর্বজন সমদ্রিত। কিন্তু যেটি উনি বলেন নাই, সাথে বলতে হবে আসলে সেটি হচ্ছে বিএনপি শুধু নিজের রাজনৈতিক দল গঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করেছেন, এটি সাথে, সাথে হুম। বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দলকে যারা ১৯৭৫ এর পরবর্তী সময়ে বাকশাল গঠিত হওয়ার পর যারা নিষিদ্ধ হয়েছেন, তাদের সবাইকে রাজনীতি করার উন্মুক্ত জায়গা তৈরি করে দিয়েছেন। এবং বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র ভিত্তি তৈরি করে দিয়েছেন। বাংলাদেশের যে সংবাদপত্রের স্বাধীনতা এই হুম। যে তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং বাংলাদেশের প্রথম যে উনি বিএনপিকে এক ধরনের কিংস পার্টি হিসেবে উল্লেখ করেছেন। আমরা মনে করছি এর আগেও বাকশাল যখন তৈরি হয়েছিল, তখন সর্বপ্রথম আওয়ামী লীগ মরহুম শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি শুরুতে বাকশাল তৈরি করেছিলেন এবং বাংলাদেশের প্রথম কিংস পার্টি দল হিসেবে বাকশালই আসলে রাজনৈতিক সংগঠন। সুতরাং বিএনপির প্রতি যে ইঙ্গিত করেছেন, শুধু একটি বাক্যে যদি এই কথা বলা হয়, তাহলে এটি মানুষ বিভ্রান্ত হবে। সাথে বাকি তথ্যগুলো কিন্তু দিতে হবে। কোন প্রক্রিয়ায় হুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠন করলেন বা দল গঠন পরবর্তী সময়ে বাকি রাজনৈতিক দলগুলোকে তিনি কিভাবে স্পেস দিয়েছিলেন, সংবাদপত্র স্বাধীনতা তৈরি করেছিলেন, সে বিষয়গুলো আসলে সাথে বললে তাহলে সামগ্রিক আলোচনাটা হচ্ছে সফল হবে। এর বাইরে উনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে এখনকার যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে ওনাদের যোগাযোগ নাই, নাগরিক কমিটি বৈষম্য বিরোধী, এগুলো খুবই দুঃখজনক। এগুলো মানুষ
এগুলো বললে হাসাহাসি করবে। আমরা যেটি মনে করছি ওনাদের সম্পর্ক রয়েছে, এটি ওনারা অস্বীকার কেন করবেন? এটি এই দেশের সকল মানুষ জানে যে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে উপদেষ্টা জনাব আসিফ, জনাব নাহিদ, জনাব মাহফুজ সাহেবের যোগাযোগ রয়েছেন। ওনাদের আলাপ আলোচনা হয় না এই কথা বললে তো আমরা দুর্বলতা পাবো। আলাপ আলোচনা হয় প্রতিদিন। সুতরাং ওনারা এই কথা কেন বলবেন আমাদেরকে যে আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির সাথে উপদেষ্টাদের যোগাযোগ নেই? এই কথা বললে মানুষ বিভ্রান্ত হবে। যোগাযোগ রয়েছে, এটি যেরকম সত্য, একই সাথে আমরা মনে করছি সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারের আর্থিক সকল সুযোগ সুবিধা গ্রহণ করে রাজনৈতিক দল গঠন করলে বাংলাদেশে সেটি খুব বেশি সুখকর অতীতে হয়নি এবং ভবিষ্যতে কিরকম হবে সেটি সময় বলে দেবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা যে দল গঠন করতে চাইছে ওনারা, সে সিদ্ধান্তকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানাচ্ছে। কিন্তু যেটি আশঙ্কার জায়গাগুলো যেটি আমরা স্পেসিফিক করতে চাই সেটি হচ্ছে আমাদের দলের সংগ্রামী মহাসচিবের একটি বক্তব্যের পরে আমরা দেখেছি বিতর্ক তৈরি করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখনকার উপদেষ্টা জনাব নাহিদ। তিনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আমাদের বিএনপির মহাসচিব বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ যদি দল গঠন করে এবং আরেকটি অংশ যদি সরকারে রয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে কোশ্চেন উঠবে, সেই কোশ্চেন ওঠা তো খুবই স্বাভাবিক। যে কোশ্চেন আমরা আওয়ামী লীগের সময় উঠিয়েছিলাম, তাহলে এই দুইটির মধ্যে তো খুব বেশি তফাৎ নেই। কারণ এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা রয়েছেন। আমরা গণমাধ্যমে দেখছি একজন হয়তো পদত্যাগ করবেন বলে আমরা দেখেছি, নিশ্চিত না আমরা, হয়তো 2 জন রয়ে যাবেন অথবা 2 জন পদত্যাগ করবেন, 1 জন রয়ে যাবেন। তাতে কি? তাতে তো একই অবস্থা, যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেই নতুন রাজনৈতিক দল গঠিত হবে তাদের এক ধরনের যোগাযোগ রয়েছে, থাকবেই, এবং সেই রাজনৈতিক দলটি অবশ্যই সুবিধা পাবে। এটি তো খুবই প্রাসঙ্গিক এবং আমাদের দলের সংগ্রামী মহাসচিব সেটি বলার চেষ্টা করেছেন। সে বিষয়ে চরম বিতর্ক হয়েছে, কিন্তু বিতর্ক এর আগে এই কথাটি কিন্তু জামাতের আমিরও বলেছেন, কিন্তু সেই বিষয়ে ওনারা কিন্তু কোনো বিতর্ক তৈরি করেননি বা ওনার বক্তব্যের বিপরীতে কোনো পাল্টা বক্তব্য দেননি। সুতরাং আমাদের দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটিকে আমরা প্রাসঙ্গিক মনে করছি এবং প্রাসঙ্গিক থাকা খুবই যৌক্তিক। আমরা বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা, তিনও জন যদি সরকারের উপদেষ্টা হিসাবে রয়েও যান, বাকি সবাই মিলে যদি দল গঠন করেন, সেই দলকেও আমরা মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সবার প্রতিনিধিত্ব করছে। এটি এদেশের 20 কোটি মানুষ সবাই জানে। এখন উনি যদি বলেন উনি জানেন না, তাহলে এটি খুব দুর্ভাগ্যজনক। আমরা এর আগেও বলেছি, আমরা নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি ব্যক্তিগতভাবে কনফারেন্সে বলেছি যে আপনি যদি মনে করেন যে আপনি এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না, তাহলে এটি আপনার জানার এক ধরনের ব্যর্থতা হিসাবে আমরা মনে করছি। সুতরাং সামগ্রিকভাবে আমাদের বক্তব্য হচ্ছে ওনারা দল গঠন করতে পারেন, কিন্তু সেই দল গঠন করলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এটি এদেশের 20 কোটি মানুষ সবাই মনে করবে। জি। আমি একটু বলতে চাই, আসলে উনি বললো যেটা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার। আমার মনে হচ্ছে না না, সবাই সরকার, আমরা 3 জন তো স্টেক হোল্ডার, 20 আমরা সেটা কোটি বলেছি। মানুষের সরকার এবং এই স্টেক হোল্ডারদের মধ্যে আপনাদের একটা মানে অংশের জায়গা আমার মনে যা আছে, সেটা যদি আপনি ইয়া না করেন তাহলে আসলে এটাও দুঃখজনক হবে। এবং মানে পূর্বের ইতিহাসের যে ব্যাপারটা টানলো যে একটা দল গঠন করার সাথে সাথে অন্য দলগুলোরও যে একটা সহ অবস্থান তৈরি করা, সেটা নাকি মানে সেই সময় হয়েছে, সেটা ঠিক আছে, অবশ্যই সেই জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু এখন এই বিষয়গুলো তো তাদের স্বীকার করতে হবে যে গত 17 বছর ধরে বা 16-15 বছর ধরে তাদের যে আন্দোলন ছিল বা যে প্রক্রিয়া তারা আন্দোলন করছিল, সেটা কিন্তু তোরা কোনো আন্দোলনের ফলে কোনো কিছুই কিন্তু মানে ওই সফলতার জায়গাটা কিন্তু তৈরি হয়নি। এবং দেখুন আপনারা, মানে এই অভ্যুত্থানের পরেই কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে যান এবং ওনাদের হাজার হাজার নেতাকর্মী কিন্তু মুক্ত হন এবং তাদের সেই এত যে মামলা, সেই জায়গা থেকে কিন্তু তারা মুক্তি পায় এবং বর্তমানে তারা কিন্তু স্বাধীনভাবে তাদের সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারছে। মানে তারা যদি বলে থাকে যে একটি মানে সরকার মানে এমনভাবে পোট্রে করা হচ্ছে যে এটা কোনো একটা দলীয় সরকার বা তাদের ছত্রছায়ায় একটা দল তৈরি হচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এই সরকার সবার সরকার, এই সরকার সবাইকে একটা সুন্দর একটা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে, একটা হেলদি রাজনৈতিক প্র্যাকটিসের একটা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে। সেই জায়গায় যদি আপনি বলেন, আমি 30 সেকেন্ড ইন্টারফেয়ার করেন না, আপনি আমার পরে বলেন। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে ওই রাজনৈতিক চর্চাটাতে মানে আমাদের সবারই একটা সহ অবস্থান তৈরি করাটা আমার মনে হয় না কোনো
মানে দলীয় সরকারের ব্যাপার চলে আসে। এবং বর্তমানে যারা আছেন, আমি তো প্রথমেই বললাম যে আমাদের তারা পরিচিত, তাদের সাথে আমাদের ইনফরমালি কথা হয়, কিন্তু যেই ব্যাপারটি তারা বলছেন যে মানে দল গঠনের প্রক্রিয়ায় তাদের ভূমিকা, সেইটার ব্যাপারে আমাদের দ্বিমত আছে। তাদের সাথে আমাদের অবশ্যই পরিচয় আছে, তাদেরও পরিচয় আছে। আমাদের অনেক বিএনপি নেতাকর্মীর সাথে আমাদের কথাবার্তা হয়, দেখা হয়। আমরা তো এই সুন্দর কালচারটা আমরা তৈরি করতে যাচ্ছি যে মানুষের মধ্যে ওই বিভাজনের যে রাজনীতিটা পূর্বে ছিল, মানে একদম দেখলে গালাগালি করা, সেইটা থেকে বের হয়ে আমাদের তো একটা হেলদি প্র্যাকটিসের জায়গা তৈরি হচ্ছে। সেখানে এত সংশয়, এত ভয় কেন বিএনপির মতো এত বড় দল পাচ্ছে, সেটা নিয়ে আমি আসলেই সন্দিহান। জি, মানে রাজনীতিতে ক্ষমতার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ুক, এটা আসলে কেই চায়? না, আমরা আমরা যেটি একটু আমরা শুধু বলছি সেটি হচ্ছে এটি অবশ্যই সবার সরকার। এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিকবার বলেছেন এটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সফল হতে হবে। এটি খুবই সত্য। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিকবার গণমাধ্যমে বলেছেন। কিন্তু আমরা যেটি মনে করছি এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তারা বারবার গণমাধ্যমে বলেছেন শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্ররাই তাদেরকে উপদেষ্টা হিসেবে তৈরি করেছেন বা এটি তো বানিয়েছেন। এটি তারা প্রধান বলেছেন উপদেষ্টাই বলেছেন যে প্রধান উপদেষ্টা ছাত্র বলেছেন। নেতাকে এবং একই ক্ষমতায় সাথে আমরা দেখেছি এখনকার আমাদের যে ৩ জন উপদেষ্টা রয়েছেন যারা ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন, জনাব আসিফের বাবা আজকেও গণমাধ্যমে বলেছেন যে তিনি নিজেও চান যে তার ছেলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করুক, এবং তিনি বিভিন্ন ওনার এলাকাতে যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছেন সেই ওয়াজ মাহফিলগুলোতে তিনি তার সন্তানের জন্য দোয়া দোয়া চেয়েছেন, এবং এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমি এখনো মোবাইলে দেখছি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ৩ জন উপদেষ্টা নির্বাচন করে, আমরা তো মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে সেটি খুবই প্রাসঙ্গিক, এবং এটি এই দেশের সবাই মনে করবে। এবং বারবার তিনি যেটি বলার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন উপদেষ্টার সাথে ওনাদের যোগাযোগ নেই বলে না, না। তিনি যেরকম বলছেন মানে যে রাজনৈতিক রাজনীতি না, দলীয় ফরমেশনের দলীয় ক্ষেত্রে। আমার সেটি কোনোভাবে মনে হচ্ছে না। আমি মনে করছি যে আপনাদের যোগাযোগ রয়েছে, এটি অস্বীকার করাই বলেন ভুল হবে। যোগাযোগ রয়েছে, এটি সর্বজন সমাদৃত। আপনারা বলছেন যে দলীয় ফরমেশনের না, ক্ষেত্রে। রয়েছে তো রয়েছে। আপনি কেন অস্বীকার করবেন? এটি সব মানুষ জানে, গণমাধ্যমের কর্মীরা জানে, এদেশের মানুষ জানে, এখন যদি আমরাও জানি জোর যে করে চাপিয়ে আপনারা না, একটা জোর narrative করে চান, চাপিয়ে দিচ্ছি না তাহলে তো। তো আসলে কেমন হয়? এটি সব মানুষ জানে যে আপনাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে, আপনাদের প্রতিনিধি ছিল, ওনারা উপদেষ্টা হয়েছেন, এবং উপদেষ্টা থেকে বের হয়ে আপনাদেরকে নিয়ে দল গঠন করবে। এখন আমরা কি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব? জনাব আসিফ, জনাব নাহিদ, জনাব মাহফুজ বের হয়ে যখন আপনাদের সাথে দল গঠন করবে, সেদিন পর্যন্ত কি গণমাধ্যমে সেই রকম তথ্য বের হওয়ার পর্যন্ত কি আমরা নিশ্চিত করব না যে আপনাদের সাথে তাদের রাজনীতির যোগাযোগ নেই? না, আমরা মনে করছি রাজনৈতিক যোগাযোগ রয়েছে, ব্যক্তিগত যোগাযোগ তো আছেই, এবং এটি আপনাদের স্বীকার করতেই হবে যে আপনাদের সাথে যোগাযোগ রয়েছে, এবং সেই স্বীকার করে আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হবে, এবং সেই রাজনৈতিক দল গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা শতভাগ যাচাই করা উচিত বলে আমাদের মনে হচ্ছে। সেটি দেশবাসীর কাছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের অনেকেই আছেন বা বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় তো আপনাদের পছন্দের লোকও তো আছে, সেই প্রশ্নটাও তো তারা তুলেছিল। না, দেখুন, এটি যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে তখন এটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন ব্যক্তির নাম চাওয়া হয়েছে, এবং কারা বিএনপির পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, কারা হয়নি, সেটি নিশ্চয়ই এখনকার প্রধান উপদেষ্টা বা যারা এই তখনকার যারা সরকার গঠন করেছে তারাই এটি ভালো বলতে পারবে বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মনে করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে এইখানে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কারো বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কারো নাম চাওয়া হয়নি বা দেওয়া হয়নি, বা আমাদেরকে কোনোভাবে অংশীদারও করা হয়নি, সেটি আমরা আপনাকে নিশ্চিত করছি। জি, মুস্তাফিজ ভাই, একটি বিষয় তবে আমি আরেকটা বিষয় নিশ্চিত করছি, হয়তো উনি ছাত্রদল আছেন দেখে হয়তো জানেন না, কিন্তু তাদের ঊর্ধ্বতন যে দলীয় নেতারা আছেন তাদের সাথে এটা পরামর্শ করা হয়েছে। তাদেরকে আপনি দেখেছেন পরামর্শ করা হয়েছে, নাহিদ কিন্তু নিজে- রাখা হয়েছে কিনা সেটি তো নিশ্চিত না। আমি পরামর্শ আশা করা করবো আমার হয়েছে। কথার পরে কথা বলবেন। আমরা চাই যে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমাদের মধ্যে শুরু হোক। তো যেটা বলছিলাম, আমাদের বিএনপির যে অন্যান্য নেতাকর্মী বা আমাদের সিনিয়র চেয়ারপারসন তারেক জিয়া, তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, তাদেরকে জাতীয় সরকার করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তারা মনে করেছে এই সময়টা হয়তো একটা লম্বা সময় হতে পারে, তাদের আসলে দ্রুত নির্বাচনটা প্রয়োজন, সে জায়গায় কিন্তু তারা আসলে ঐক্যমতের জায়গায় পৌঁছায়নি। এবং আরও অনেক বিষয় আছে, বিএনপি কিন্তু সে জায়গাগুলো ঐক্যমতে পৌঁছায়নি। আপনি দেখবেন যে চুপ্পু বিষয়ে, তারপরে আপনার আমাদের জুলাই ঘোষণাপত্রের বিষয়ে, এই ব্যাপারগুলো বিএনপি উপর দিয়ে বলছে যে হ্যাঁ আমরা এই সরকার আমরা চাই না যে ব্যর্থ হোক, কিন্তু তাদের অন্যান্য নেতাকর্মী বা কিছু মানুষের আমি দেখছি সেই সদিচ্ছার অভাব,
এবং তাদের জায়গাটা থেকে তারপর বারবার পিছিয়ে আসছে, এবং উপর দিয়ে যে একরকম কথা এবং ভেতরে আরেক জায়গা, সেটা আমাদেরকে বেশ মানে পীড়া দিচ্ছে। এবং বারবার বলা হচ্ছে যে কিন্তু সব বিষয়েই যে একমত হতে হবে বা হ্যাঁ, না, না, সব রাজনৈতিক বিষয়ে অবশ্যই একমত হতে হবে না। কিন্তু যেখানে আমরা আসলে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা এই অভ্যুত্থানটা করলাম, তারপরে তো আসলে একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সেই সম্মানের জায়গা থেকে আমরা চেয়েছি যেন একটা ঐক্যমতের মাধ্যমে একটা জাতীয় মানে সরকার গঠন করা হোক। সে জায়গায় তারা কিন্তু সেই সমর্থনটি করেনি, এবং পরবর্তীতে প্রায় প্রত্যেক বিষয়েই তারা একটা দ্বিমতের জায়গা রেখে দিয়েছে। এবং কিভাবে আসলে ওই গভর্নমেন্টটা আসলে ফল করতে পারে বা দ্রুত নির্বাচনের প্রেশার ক্রিয়েট করা যায়, এটা এখন আমার মনে হচ্ছে তাদের মানে পলিটিক্যাল মানে মুভমেন্টগুলো সেই দিকেই যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত গত 6 মাসে এই সরকার জনগণের মনে কি যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষা পূরণে বা জনগণের মনে একটা মানে নিশ্চিত কোনো ধারণা তৈরি করতে পেরেছে যে এই সরকার সফলতার দিকে এগোচ্ছে? এই সরকারের ব্যর্থতার দায় অনেক আছে। সে জায়গাটা কিন্তু প্রথমে আলাপ করেছি। মানে এটার বেশ কারণও আছে। কারণ শুধুমাত্র কয়েকজন উপদেষ্টার মাধ্যমে তো একটা দলীয় কাঠামো বা আমাদের সিস্টেমেটিক্যাল চেঞ্জটা সম্ভব না। কিন্তু আমি পজিটিভ যে চেঞ্জটা দেখি যে আমরা এখন মানে স্বাধীনভাবে কথা বলতে পারছি। ভাই বলল যে ছাত্রদল আসলে অনেক মানে মানে জুলুম নির্যাতনের শিকার হয়ে একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের মধ্যে আসলে ব্যাপারটা চলে গিয়েছিল। মানে আমরা ওইভাবে সামনাসামনি আ আমাদের ছাত্রদলের ভাইদেরকে কিন্তু ওইভাবে পেতাম না। কারণ তাদের যেই স্বৈরাচারী মনোভাব, তাদেরকে দমন পীড়ন করার ক্ষেত্রে তাদের সেই জায়গাটা সবসময় ছিল। তো কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন নতুন করে আমরা দেখতে পাচ্ছি সবার একটা রাজনৈতিক জায়গা তৈরি হয়েছে, এবং আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। আমরা টকশোতে কথা বলতে পারছি, আমরা ফেসবুকে লিখতে পারছি। আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের জন্য কোথাও আমাকে গ্রেফতার হতে হচ্ছে না, আমার গুম হতে হচ্ছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা অবশ্যই পজিটিভভাবে দেখি, এবং যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছিল, তারা কিন্তু মানে একটা কাজের মধ্যে আছে এবং সবাই তাদের রিপোর্টগুলো পেশ করছে। এবং আমার মনে হয় যে দ্রুত সংস্কারের যে কার্যক্রম, সেটিও সরকার আন্তরিক শুরু করার ক্ষেত্রে। এবং হুম। তার পরবর্তীতে আমাদের সবারই একটা ঐকমত্যের জায়গা যে আওয়ামী লীগের যে একটা বিচারের প্রক্রিয়া, সেটাও শুরু হওয়া উচিত পাশাপাশি। এবং সাথে, সাথে আমাদের নির্বাচনটা মানে কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিকে আগানো যায়, সেই দিকটাও আমাদের পৌঁছতে হবে। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। নাসিরুদ্দিন নাসির। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে অনেক উপদেষ্টাদের বিষয়ে বিএনপির সাথে আলাপ হয়েছে, উনি যেরকম বলল, তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা আওয়ামী লীগের রেজিমে খুবই আওয়ামী লীগের সাথে যাদের নিবিড় যোগাযোগ ছিল, যারা প্যাসিবাদ কায়েম করতে ভূমিকা রেখেছিল, এরকম অনেক উপদেষ্টা তো এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে তো বলা হয়েছে, আলী ইমাম মজুমদারের কথা তো বারবার গণমাধ্যমে উঠে এসেছে। অনেকগুলো রাজনৈতিক দল ওনার বিষয়ে আপত্তি তুলেছে, তারপরে তো এই অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে রেখে দিয়েছে। এর বাইরে যেটি আসলে বারবার আমরা বলছি, উনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তো দু একজন বলেছেন যে আমরা পদত্যাগ করে হচ্ছে দল পুনর্গঠনের বা রাজনৈতিক দল গঠনের দায়িত্ব নেব। তাহলে এই বক্তব্যের উনি বিরোধিতা করছেন না কেন বা প্রতিবাদ করছেন না কেন যে আপনাদের যারা উপদেষ্টা ৩ জন রয়েছেন, সে ৩ জন পদত্যাগ করার দরকার নেই, আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন আপনারা ওইখানেই থাকুন। তাহলে ওনারা প্রতিবাদ করুক, তাহলে তো আমরা বুঝতে পারবো যে ওনাদের সাথে রাজনৈতিকভাবে তাদের কোনো যোগাযোগ নেই। সুতরাং তারা তো বলছেন যে তারা পদত্যাগ করে রাজনৈতিক দলের হাল ধরবেন, এটি তো খুবই প্রাসঙ্গিক, হুম। সবসময় বলছেন। আর আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই দ্রুত নির্বাচন ব্যবস্থার কথা, যেটি আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছেন, উনিও বলেছেন যে আমরা চাপ প্রয়োগ করছি। আমরা মনে করছি যে গত 6 মাস যেভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বা যেরকম অবনতি হয়েছে, স্থিতিশীলতা দরকার, সে অন্তর্বর্তীকালীন সরকার তার যে টার্গেট, সে টার্গেট থেকে অনেক দূর কিছুটা পিছিয়ে যাচ্ছে এবং সংস্কার কমিশনগুলো অনেকগুলো রিপোর্ট জমা দিচ্ছে একটি দ্রুত নির্বাচনের জন্য যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার দরকার রয়েছে সরকারের, সে বিষয়ে সরকারের মনোযোগিতা তো আমরা কম দেখতে পাচ্ছি। সুতরাং দ্রুত নির্বাচন, রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতার আজকে জন্য আজকে আমরা আজকে মনে করছি সেটি খুব দরকার রয়েছে। মানে আজকে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন হুম। একটি বিদেশি গণমাধ্যমে। সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরু থেকে এখনও তিনি বলছেন, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, আমাদের দল করছে। একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো, সেটি তো হচ্ছে যেহেতু কোনো বিরোধী দল নেই, সেটি একটি বড় রাজনৈতিক দল হিসাবে জি। আমাদের অবস্থান পরিষ্কার করা উচিত। তাদের যে বক্তব্যগুলো সরকার বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল থেকে, সেটি তো আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন মনে করছে। আরেকটি ছোট্ট বিষয়, উনি হয়তো ভুল শব্দ চয়ন করেছেন, সেটি
বাংলাদেশ জাতীয়তাবাদী শেষ করতে ছাত্র দলের বলছেন যে হচ্ছে না উনি ওটা আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বলেছেন, আমরা মনে ওই করছি অর্থে ওটা না না expand আমরা করছি। মনে করছি ওই বাংলাদেশ অর্থে বলেন, জাতীয়তাবাদী ওই অর্থে ছাত্র বলেন। দল আপনাদের tactical প্রকাশ্যে আমি গণতান্ত্রিক বুঝতে রাজনীতি পেরেছি, করেছে, উনি ওই অর্থে আমরা বলেন, শেষ দিন বুঝতে পেরেছি, পর্যন্ত না, একদম sorry, প্রকাশ্যে ওটা আমি- গণতান্ত্রিক আমাদের হাতে রাজনীতি এক করেছি। কথাটাই 40 সেকেন্ড করেছি। সময় আছে। আমরা গত 2 দিন আগেই আমাদের নতুন একটি প্রক্রিয়া লঞ্চ করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। মানে আমরা আসলে চাচ্ছি যে বাংলাদেশের সব মানুষের কাছে, চাওয়ালা থেকে শুরু করে রিকশাওয়ালা, সবার কাছে যে তাদের মতামতের ভিত্তিতে একটা দল গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে যাওয়া। এবং এই ক্ষেত্রে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সবাই সকলভাবে মানে কাজ করে যাচ্ছে। এবং আমরা তো সকলকে যারা স্টেক হোল্ডার, এই মুভমেন্টের স্টেক হোল্ডার বা আমরা এই অভ্যুত্থানের একটা শক্তি যাদেরকে ফিল করছি, সবাইকে আমরা ওয়েলকাম করছি যে আপনারা আমাদের নতুন দলে চাইলে আসতে পারেন। আমি ভাইকেও ওয়েলকাম জানাচ্ছি যে আপনি চাইলে আমাদের দলে যোগ দিতে পারেন, তবে আপনার মানে দলীয় যে অবস্থান সেটা ছেড়ে আসতে হবে। এবং সরকারের যে কেউই আসতে পারে, তাদের সেই পথটি ছেড়ে আসলে তারা আসলে দলে আমাদের যোগ দিতে জি, পারবে। আমাদের সময় একেবারে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।